লেখিকা দেবযানী করের তুলনামূলক ভালোবাসা। বাবলি আর বাপান দুই ছেলে মেয়ে, সুমেধা আর অনিন্দর। বাবলির থেকে 8 বছরের ছোট বাপান। বিয়ের 2 বছর বাদেই বাবলি হওয়ার পর সুমেধা আর অনিন্দ মেয়েকে নিয়ে কি করবে ভেবে পায় না। আনন্দে আহ্লাদে মেয়েকে আঁকড়ে ধরে বড় করে তুলছিল ওরা। বাবলির জন্মদিনে তার পছন্দ মতো গিফটস, তাছাড়া তার পছন্দের পোশাক আশাক, খাবার দাবার বানানো, যেখানে বেড়াতে যেতে চাইতো সেখানেই নিয়ে যাওয়া, এই রকম তার পছন্দের সমস্ত আদর আবদার ওরা মেনে নিত। ছোট থেকেই সে যা চাইতো বা বায়না করত, এমনকি তার কিছু কিছু অন্যায় আবদারও তারা মেনে নিত শাসন করার বদলে। এভাবেই বাবলি একটু একটু করে বাবা মায়ের অতিরিক্ত আদর আর ভালোবাসায় বড় হয়ে উঠতে লাগলো। বাবলি যখন 8 বছরে পড়ল, তখন সুমেধা আর অনিন্দর আর একটা পুত্র সন্তান জন্মালো। ওর নাম রাখলো ওরা বাপান। দীর্ঘ 8 বছর বাদে পুত্র সন্তান হওয়াতে সুমেধা আর অনিন্দ এত খুশি হয়ে উঠল যে নার্সিংহোম থেকে সুমেধা বাড়ি আসতে না আসতেই সকলকে বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ালো। তারপর থেকে বাবলির চেয়েও বেশি জায়গা করে নিয়ে বসলো বাপান ওদের কাছে। বাপানের একটু একটু করে বড় হয়ে ওঠার প্রতিটা স্টেপের ফটো তুলে রাখলো ওরা ক্যামেরায়। ওর জন্য আলাদা করে অ্যালবাম বানালো। তারপর 6 মাস পড়তেই একটা ভালো দিন দেখে ওরা ছেলের অন্নপ্রাশনের আয়োজন করলো বিশাল আকারে। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই অনেক রকম প্রশংসাসূচক ভালো ভালো মন্তব্য করে যেতে লাগলো বাপানকে নিয়ে বাবলির সামনেই। একজন ভদ্রমহিলা হেসে বলে উঠলেন কথা বলতে বলতে, আরে আর বলো না, আমার ছেলে না হলে আমার কর্তামশাই আর শাশুড়ি কি যে করতেন, ভাগ্যিস একটা ছেলে হয়েছিল। পাশ থেকে একজন বয়স্কা মহিলা বললেন, শোনো, পুত্র সন্তান হলো বংশের প্রদীপ, তা না হলে তো বংশ রক্ষাই হয় না। অন্যদিকে সুমেধাও ওদের সাথে গলা মিলিয়ে বাপানের প্রশংসায় একেবারে পঞ্চমুখ করে ওকে নিয়ে রোজকার নানা মুখরোচক গল্প বলে যেতে লাগলো হেসে হেসে। বাবলির কথাগুলো অসহ্য লাগছিল। ঘরেও বাপানের গুণগান শুনতে হয় সব সময়, তার সাথে তুলনা করে, আর বাইরেও বাপানকে নিয়ে মা বাবার সেই একই আদিক্ষেতা আর বাইরের লোকের মুখ থেকে সেই একই প্রশংসা বাক্য শুনতে শুনতে আর নিতে পারছিল না সে। বাপান বাবলির মতন অতটা ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণ ছিল, তবে দেখতে শুনতে দুজনেই ভালো ছিল। বাবলি তার মায়ের মতনই ফর্সা আর বেশ সুন্দরী ছিল দেখতে। অন্যদিকে বাপানও মিষ্টি দেখতে আর খুব হাসি খুশি ছটপটে থাকতো সব সময়। অথচ বাবলি ছোট থেকে খুব চুপচাপ প্রকৃতির ছিল। বেশিরভাগ সময়তেই একটা অভিমানী মুখ নিয়ে বসে থাকতো সে। সহজে কোনো কিছুতে খুশি করা যেত না তাকে। অন্নপ্রাশনের দিন বাপি আর মামনির ভাইকে নিয়ে এত আদিক্ষেতা, বাড়ি ভর্তি লোকজনদের সামনে বাপানকে নিয়ে এত ভালো ভালো কথা, মাঝে মধ্যে বাবলির সাথে তুলনা করে কথা বলা, আর অন্যদিকে সারা ঘরময় বাপানের পাওয়া গিফটসের ছড়াছড়ি, এই সব কিছু আর নিতে পারছিল না বাবলি। হঠাৎই কাউকে কিছু না বলে সোজা ছাদে গিয়ে চুপচাপ বসে রইল বাবলি করুণ এক মুখ নিয়ে। ঝরঝর করে কেঁদে ফেলে চোখের জল মুছতে মুছতে বলে যেতে লাগলো, আজ আমি এত সুন্দর একটা জামা পরেছি, সুন্দর হেয়ার ব্যান্ড লাগিয়েছি চুলে, নেল পলিশ পরেছি, সুন্দর সুন্দর হার দুল চুড়ি পরে কত কত সেজেছি, কিন্তু কেউ আমাকে ডেকে একবারও কিছু বলল না। একবারও কেউ বলল না তোমাকে কি সুন্দর প্রিন্সেসের মতো দেখাচ্ছে। কেউ যেন চেনেই না আমাকে, সবাই ভাইকে নিয়েই ব্যস্ত। বাপি মামনিও তো বলল না একবারও আমাকে, বাহ কি সুন্দর দেখাচ্ছে রে তোকে আজকে। আগে তো কত বলতো, এখন তো ভাইয়া এসে গেছে না, আমাকে দেখার মতো সময় আছে নাকি ওদের। সবাই তো ভাইয়াকে নিয়েই ব্যস্ত। ভাইয়া এসে আজ আমার সব আদর আবদার ভালোবাসা সব কেড়ে নিয়েছে। খাওয়ার পরিবেশ শুরু হতে সকলকে খেতে ডাকা হচ্ছে, কিন্তু বাবলি সে কোথায় গেল, ওকে তো দেখছি না। অনিন্দ সুমেধাকে এসে জিজ্ঞাসা করতে সুমেধা বলে উঠল, দেখো কোথায় গিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু বলার প্রয়োজন মনে করে না তো সে আজকাল। কেউ কেউ বলে উঠল, এই তো একটু আগেই তো এখানে ছিল সে, হয়তো ওর বয়সী কাউকে পেয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে খেলা করছে। অনিন্দর মনে কেমন একটা সন্দেহ হতেই কি ভেবে সে লিফটে করে ছাদে গিয়ে দেখলো বাবলি সেখানে বসে 2 হাতের নখ দিয়ে তার পায়ের নেল পলিশগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলছে। বাবলি কি হলো, তুমি এখানে কি করছো একা একা বসে, খাবে না? সবাই তো খেতে বসে গেছে, তুমি কাউকে কিছু না জানিয়ে এখানে একা একা এসে বসে আছো কেন? বাপির দিকে চেয়ে ঝরঝর করে কেঁদে ঠোঁট ফুলিয়ে বলে উঠল সে,
আমাকে কি কেউ একটুও দেখছে? কেউ কোনো কথা বলছে আমার সাথে? এত সাজলাম আমি ভাইয়ার অন্নপ্রাশনের দিনে, কেউ তো ফিরেও তাকাচ্ছে না আমার দিকে। তোমরা সবাই শুধু ভাইয়াকে নিয়েই আদর করছো, সবাই কত ভালো ভালো কথা বলছে ভাইয়াকে নিয়ে, কত কত গিফটস দিচ্ছে সবাই ভাইয়াকে। আমাকেও ভালোবাসে না, তোমরাও না। সব সময় ভাইয়াকে আদর করো, ভাইয়ারই প্রশংসা করো শুধু। আমি তোমাদের কেউ না। দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে চলল বাবলি এক নাগারে। সারাদিনের অনেক ধকল গেছে অনিন্দর, তাই নিজেকে আর সামলাতে না পেরে রেগে বলে ওঠে, ও সেই এক কথা, ভাইয়া আর ভাইয়া, কেন তুমি ভাইয়াকে এত হিংসা করো বলো তো? তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, আর ভাইয়া কত ছোট তোমার থেকে। ও তো নিজে নিজে কিছু করতে পারে না, এটা বোঝো না তুমি? বাবলি অভিমানের সুরে বলতে লাগলো ফোপাতে ফোপাতে, তোমরা আমার কোনো ছবি তুলে অ্যালবাম বানিয়েছো? আমার বার্থডের দিন কি তোমরা এত লোক বলো কখনো? ভাইয়ার পুজোতে আজ কত লোক এসেছে, কত গিফটস দিয়েছে ভাইয়াকে। আমাকে কেউ এত গিফটস দিয়েছে কোনোদিনও? আমাকে তো তোমরা কেউ ভালোবাসো না, আমি জানি। ভাইয়ার সব ভালো, আমি খুব খারাপ মেয়ে। বাবলির কেঁদে কেঁদে বলা কথাগুলো শুনে অনিন্দর বড় কষ্ট হতে লাগলো। বাবলির পিঠে হাত বুলিয়ে নরম গলায় বলল, কে বলেছে তোমাকে আমরা কেউ ভালোবাসি না? তোমাকে তো আমরা খুব খুব ভালোবাসি। তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমরা কত রকমের তোমার পছন্দের মতো গিফটস কিনে দিয়েছি, কত আদর করেছি। এখন তো তুমি বড় হয়ে গেছো, আর ভাইয়া কত ছোট তোমার থেকে। ওকে আমরা না দেখলে কে দেখবে বলো? কে খেলবে ওর সাথে? ও তো তোমারই ভাই, তাই না? অনেকদিন বাদে পিঠে হাত বুলিয়ে বুঝিয়ে বলা বাপির কতগুলো কথা শুনে বাপির সাথে ধীরে ধীরে নিচে নেমে এলো বাবলি খেতে। ওর দিকে চেয়ে কেউ কেউ বলে উঠল, ওই তো এসে গেছে বাবলি। এই কোথায় ছিলি রে তুই? তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সুমেধার আগে ভ্রু কুঁচকে তাকালো। কেউ আবার বলে বসলো, দেখো মেয়ের মুখে কোনো হাসি নেই। যা অভিমানী এই মেয়ে, সে ছোট্ট থেকে দেখে আসছি তো। আত্মীয় স্বজনদের মধ্যে একজন আবার জিজ্ঞাসা করে উঠল, এই তোর চোখ মুখ এত ফোলা কেন রে? কাঁদছিলি নাকি? সুমেধা রাগ দেখিয়ে বলল, ও তো সব সময়তেই একটা গোমরা মুখ করে থাকে, ওর মুখে কোনো হাসি আছে নাকি? পাশ থেকে একজন বলে উঠল, বেশি কিছু আবার বলো না বাবা, যা অভিমানী মেয়ে তোমার, শেষকালে না আবার না খেয়ে উঠে চলে যায়। বাবলির ব্যাপারে বাবা হয়ে আর এই সব কথাগুলো শুনতেও ভালো লাগছিল না অনিন্দর। সাথে সাথেই কথা পাল্টে বলে উঠল সে, আচ্ছা কেমন হয়েছে সব রান্না বান্না? খাওয়া যাচ্ছে তো? আর একটু করে করে নিন না সবাই, কিছুই তো তেমন নিচ্ছেন না দেখতে পাচ্ছি। বাবলির গলা দিয়ে আর খাওয়ার নাম ছিল না। কোনো রকমে ছলছল চোখে সামান্য কিছু মুখে দিয়েই সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কেঁদে চলল সে। সেদিনের মতন অনুষ্ঠানটা ভালোভাবে মিটে গেল। এরপর একদিন বাবলি নিজের ঘরে বসে ড্রয়িং পেপারে ড্রয়িং করছিল। বাড়ির চারজনকে মনোযোগ দিয়ে এঁকে ভাইয়ের ছবিটা পেন দিয়ে ক্রস করে বারে বারে কেটে দিচ্ছিল সে। তারপর আবারও আঁকলো সে ওদের চারজনকে, আর তারপরই কাঁচি দিয়ে মাঝখান থেকে ভাইয়ার ফটোটাকে কেটে সরিয়ে দিল। বড় বড় করে ওপরে লিখলো, আমি, বাপি আর মামনি। হঠাৎই শুনতে পেল পাশের ঘর থেকে ভেসে আসছে ভাইয়ার কান্নার আওয়াজ। ভাইয়া বাপি আর মামনির ঘরে বেবি কটে শুয়ে ঘুমোচ্ছে। সুমেধা ওকে ঘুম পাড়িয়ে দরজাটাকে সামান্য খোলা রেখে চান করতে গিয়েছিল বাথরুমে, যাতে বাপান কাঁদলেই সে শুনতে পায়। বাবলি ওর কান্নার আওয়াজ পেয়ে চুপি চুপি ওই ঘরে গিয়ে কর্টাতে রাখা কম্বলটা দিয়ে বাপানের সারা গা মাথা ঢেকে তার উপর বালিশ চাপা দিয়ে নিঃশব্দে পা টিপে টিপে চলে গেল সে তার ঘরে, যাতে ওর কান্নার আওয়াজ মামনির কানে গিয়ে পৌঁছতে না পারে। ঠাকুরের কৃপায় কয়েক সেকেন্ডের মধ্যেই সুমেধা বাথরুম থেকে খুব ক্ষীণ একটা কান্না মাখানো গলার আওয়াজ শুনতে পেয়ে ছুটে গিয়ে বেডরুমে বাপানকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠে বালিশ চাদর সব ছুঁড়ে ফেলে দিয়ে বাপানকে কোলে নিয়ে সামলাতে লাগলো। প্রচণ্ড ভয়ে সুমেধার বুকের ভেতরটা ধুকধুক করতে লাগলো, আর কয়েক সেকেন্ড দেরি হলেই তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যেতে পারত। এই বালিশটা এখানে কি করে এলো, আর এত বড় বালিশটাকে কে এনে চাপা দিল ওর মুখের ওপর? ওর সারা গা হাত পা মুখ কম্বল দিয়ে এভাবে মুড়ে? সন্দেহ জাগতেই জোরে চেঁচিয়ে বাবলিকে ডাকলো সুমেধা। কড়া দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে উঠল, এই বড় বালিশটাকে আমাদের বিছানা থেকে কে এনেছে তুলে? আর এভাবে কে ওকে চাপা দিয়ে রেখেছে শুনি? এটা কি তুমি করেছো? উত্তর দাও এক্ষুনি। বাবলি মাথা নিচু করে বলল, আমি তো আমার ঘরেই ছিলাম মামনি, ড্রয়িং করছিলাম আমার ঘরে বসে। তাহলে কে করবে এই কাজটা, আর কে আছে এই বাড়িতে? বাবলি জোরে বলে উঠল, আমি কি জানি। সুমেধা বাপানের কান্না থামিয়ে ওকে বেবি কটাতে শুয়ে দিয়ে বাবলির গালে ঠাস করে কটা চর কষিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ডাইনি মেয়ে কোথাকার, ভাইকে মেরে ফেলতে চাইছিলি তুই? আর যদি কোনোদিন দেখি তোকে এই ধরনের কোনো কাজ করতে, তাহলে তোর একদিন কি আমার একদিন।
যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর বাপি আসুক আজ অফিস থেকে, তোর একটা বন্দোবস্ত হবেই। অনিন্দ অফিসে বসে ফোনেই সুমেধার থেকে সব কথা শুনে নিয়েছিল। বাড়ি ফিরে সেও বাবলিকে ডেকে প্রচণ্ড বকাবকি করলো আর ভাইয়ের কাছে একদম ঘেঁষতে বারণ করে দিল তাকে। দিন এগিয়ে চলল। বাবলি আর বাপান ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। বাবলি এখন 10-এ পড়েছে, বাপানের মাত্র 2 চলছে। দিন দিনই বাবলি আরও বেশি করে চুপচাপ হয়ে যেতে লাগলো। স্কুল, নিজের পড়াশোনা, আঁকা এসব নিয়েই সে থাকে তার ঘরে সব সময়। খেতে বসে খাবার দাবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সামান্য খেয়েই উঠে পড়ে সে। এত কম খাচ্ছিস কেন? অনেক দিন ধরেই তো দেখতে পাচ্ছি এই খাবার কি মুখে তোলা যাচ্ছে না? সুমেধা জিজ্ঞাসা করে উঠতেই বাবলি দাঁতে দাঁত চেপে বলল, এই সব খাবার আমি খেতে পারি নাকি? তোমরা তো ভালো করেই জানো এখন তো এ বাড়িতে আমার কোনো মূল্য নেই, তাই জোর করে কোনো রকমে গিলতে হয়। বাপান হওয়ার পর থেকেই বাবলি সব কথাতেই কেমন যেন ঝাঁঝিয়ে উত্তর দেয় আজকাল। মুখে মুখে ভীষণ তর্কও করে বাপি আর মামনির সাথে। গর্জে ওঠে অনিন্দ, সব সময় তোমার পছন্দ মতন রান্না হবে নাকি? এখন তো ভাইকেও দেখতে হয়, এটা তো তোমাকে বুঝতে হবে। প্রথম থেকেই তোমাকে আশকারা দিয়ে বেশি মাথায় তোলা হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। অনিন্দর কথা শেষ না হতেই সুমেধার আগে গজগজ করতে থাকে। যত বড় হয়ে উঠছে দিনকে দিন তার বাজে জেদগুলো বেড়েই চলেছে। আরে বাবা, তোরই তো ছোট্ট ভাই, ওর দিকে খেয়াল রেখে চলবো না তো এই বয়সে শুধু তোর দিকে খেয়াল রেখে চলবো? কথাগুলো সব বাবলির কানে ভেসে আসছিল বেসিনে হাত মুখ ধুতে ধুতে। তারপরই সে নিজের ঘরে গিয়ে জোরে আওয়াজ করে দরজা বন্ধ করে দিল। অসহ্য লাগতে থাকে তার আজকাল এই বাড়িতে থাকতে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই ভালো থাকে সে। বাড়িতে এলেই ভাইয়াকে নিয়ে বাপি আর মামনির এত আদিক্ষেতা বাড়াবাড়ি আর সহ্য হয় না তার। ওকে আদরে আহ্লাদে কি যে করবে যেন ভেবে পায় না ওরা সাথে বসে খেলা করে, হাসির কথা বলে হাসায় ওকে। তখন খিলখিল করে বাপানো জোরে হেসে ওঠে। এই সব দেখে গা জ্বলতে থাকে বাবলির। ছুটির দিনে একদিন সুমেধার অনিন্দ বাবলিকে ডেকে বলে নরম সুরে, সব সময় নিজের ঘরে বসে থাকিস কেন বলতো? আয় এখানে এসে একটু বস সোফার ওপর, ভাইকে কোলে নিয়ে। ভাইয়ের কাছে তো একদম আসিস না, একটু খেলাও করিস না ওর সাথে। তীব্র অনিচ্ছা সত্ত্বেও দেবরিনা এসে বসে সোফার ওপরে। অনিন্দ জোর করে খানিকটা বাবলির কোলে ভাইকে বসিয়ে দিয়ে বলে, নে ভাইয়ের সাথে একটু কথা বল, খেলা কর, দেখবি কত ভালো লাগবে ওর। বাবলি বাপানকে নিয়ে হেসে হেসে অভিনয়ের সুরে কথা বলতে লাগলো, হাত নেড়ে নেড়ে আলগাভাবে আদর করতে করতে। এইভাবে ভাইয়ার সাথে খেলতে দেখে সুমেধা আর অনিন্দ খুশি হয়ে ওঠে। সুমেধা রান্নাঘরের দিকে যায় আর অনিন্দ বাজারের থলি হাতে বাজার করতে বেরিয়ে পড়ে। সেই ঘরে সেই সময় কাউকে দেখতে না পেয়ে বাবলি হঠাৎ করে জোরে ধাক্কা মেরে বাপানকে তার কোল থেকে ফেলে দেয় সিমেন্টের মেঝেতে। 2 বছরের বাপান জোরে চিৎকার করে কেঁদে ওঠে। সুমেধা রান্নাঘর থেকে ছুটে এসে দেখে দেবতুল্য মেঝেতে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত পড়ছে ঝরঝর করে। কোনো রকমে দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে বরফ এনে লাগায় সুমেধা তার মাথায়। ভয়ে কেঁদে ওঠে সে। হসপিটালের রিসেপশনে এমার্জেন্সি কল করে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নেয় সুমেধা, এই ভেবে যদি কোনো রকমে ব্রেন হেমারেজ হয়ে গিয়ে থাকে তার পড়ে গিয়ে। অনিন্দকে ফোন করতেই অনিন্দ বাড়িতে ছুটে আসে। ওদিকে বাবলি কেঁদে কেঁদে বলতে থাকে, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি কিছু করিনি, কিন্তু ভাই এত ছটফট করছিল আমি ওকে সামলাতে পারছিলাম না। তারপরই হঠাৎ করে মাটিতে পড়ে গেল আমার হাত পিছলে। সুমেধার অনিন্দ এ নিয়ে আর কথা না বাড়িয়ে ছুটল ডাক্তারের কাছে। হসপিটালে ডাক্তার চেক করে এক্সরে রিপোর্ট দেখিয়ে বলল খুব অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে। মাথাটা একটু ফেটেছে ঠিকই, কিন্তু ব্রেনে কোনো চোট লাগেনি। বাড়ি ফিরে ওরা বাবলির সাথে আর কোনো তর্ক বিতর্ক না করে চুপচাপ হয়ে গেল। যা বোঝার ওরা এবারে বুঝে গেছে। বাবলিকে এভাবে বকাবকি মারধর করে আর কিছু হবে না, এতে সে পাল্টাবে না কখনো, বরং আরও ভায়োলেন্স হয়ে উঠবে সে। তার চেয়ে বরং বাপানকে সবসময় আমাদের চোখে চোখে রাখতে হবে। সুমেধা ও অনিন্দ নিজেদের মধ্যে কথা বলে ঠিক করলো। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল মাঝখান দিয়ে। বাবলি এখন বেশিরভাগ সময় তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। বেশ অনেকদিন ধরে ভালোই চলছিল, তবে ভেতরে ভেতরে বাবলি দিনকে দিন ভাইয়ের ব্যাপারে সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। সেটা মা বাবা হয়ে সুমেধার অনিন্দ একটুও টের পেল না। একদিন লাঞ্চে পাস্তা বানিয়েছিল সুমেধা। পাস্তা দুজনেরই খুব প্রিয় খাবার। সুমেধা দুজনকে প্লেটে ভাগ করে দিয়ে কাঁটা চামচ আর টেবিলের ওপর টমেটো সসের বোতলটা রেখে দিয়ে তার বেডরুমে গিয়ে কার সাথে হেসে হেসে ফোন করে কথা বলে চলছিল অনেকক্ষণ ধরে। বাবলি এই সুযোগে এক লাফে রান্নাঘরে রাখা লঙ্কার কৌটো এনে চামচে করে লঙ্কার গুঁড়ো ভাইয়ার পাস্তার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তার উপরে চিলি সসের বোতল এনে ঢেলে দিয়ে আবার যথাস্থানে লঙ্কার কৌটো ও চিলি সসের বোতলটা রেখে দিয়ে নিজের চেয়ারে বসে টেবিলের ওপর রাখা নিজের পাস্তার প্লেটে টমেটো সস ঢেলে খেতে লাগলো।
বাপান কাঁটা চামচ দিয়ে পাস্তা তুলে মুখে দিয়ে খেতে গিয়ে বিশাল জোরে চিৎকার করে কেঁদে উঠল। সুমেধা ফোন ফেলে ছুটে এসে দেখল বাপানের চোখ মুখ একেবারে লাল হয়ে গিয়ে এসে ঘামছে আর পাগলের মতন চিৎকার করে কেঁদে চলেছে। সুমেধা বাপানের প্লেটে পাস্তার রং একটু বেশি লাল আর অন্যরকম দেখাতে সামান্য একটু মুখে দিয়ে আটকে উঠল ভীষণ জোরে। প্রথমে বাপানকে ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে তার ফুলে যাওয়া ঠোঁটের ওপর বুলিয়ে বুলিয়ে তারপর জল মিষ্টি খাইয়ে যেতে লাগলো সমান তালে। সমস্ত মুখ জ্বলে যাচ্ছে তার। কোনো রকমে অতি কষ্টে মিষ্টি দই মধু এইসব খাইয়ে ধীরে ধীরে ওর কান্না বন্ধ করে ওকে একটু শান্ত করলো সুমেধা। তারপরে বাবলির খাবারের প্লেট থেকে একটু পাস্তা তুলে মুখে দিয়ে পুরো ব্যাপারটা সুমেধা বুঝে গেল। বাবলিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে বাবলি গম্ভীর মুখে বলে উঠল, আমি কি করে বলবো ওর কেন এত ঝাল লাগছে? আমরা দুজনেই তো তোমার দেওয়া একই পাস্তা খাচ্ছিলাম, ওর কেন এমন হলো বুঝতেই তো পারছি না। সুমেধা ওর মিথ্যে অভিযোগ আর সহ্য করতে না পেরে সাথে সাথে বাপানের প্লেট থেকে হাতের মুঠোয় কিছু পাস্তা তুলে নিয়ে জোর করে ঠেসে বাবলির মুখে পুরে দিয়ে বলল, এবারে বুঝতে পেরেছিস কিভাবে ওর পাস্তাটা এরকম ঝাল হলো? না, আজ তোকে তোর এই নিজে হাতে বানানো ভাইকে মারবার পুরো ওষুধটা তোকে খেতেই হবে। মাথায় আগুন জ্বলতে লাগলো সুমেধার। জোর করে ধরে ওর মুখে ঠেসে ঠেসে ঢোকাতে লাগলো সেই ঝাল পাস্তা। বাবলি চিৎকার করে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে হড়হড় করে বমি করে ফেললো। তার চোখ মুখ লাল হয়ে জ্বলে যাচ্ছিল। টেবিলে ফেলে রাখা বরফ আর জল মিষ্টি খেয়ে একটু ঠান্ডা করলো সে নিজেকে। তারপর নিজের ঘরে বিছানায় শুয়ে পড়ে কেঁদে চলল সে এক নাগাড়ে। সন্ধ্যের পর অফিস থেকে ফিরে সুমেধার মুখ থেকে সব কথা শুনে অনিন্দ একেবারে ভীষণভাবে চমকে উঠল। সুমেধাকে বলে উঠল, মনে হয়েছিল বাবলি হয়তো বড় হতে হতে নিজের ভুল বুঝতে পেরে একটু একটু করে পাল্টে যাচ্ছে, কিন্তু না, ও তো একই রকম রয়ে গেছে। এইবারে ওকে নিয়ে সিরিয়াসলি অন্য কথা ভাবতে হবে। সুমেধা আর অনিন্দ বাবলিকে নিয়ে খুবই সিরিয়াস হয়ে উঠল। এর কিছুদিন পর থেকে লক্ষ্য করছিল ওরা বাবলি বাড়ির সকলের সাথে কেমন যেন অন্যরকম ব্যবহার করছে। স্কুল থেকে ফিরে এসে বাড়িতে স্কুলের বন্ধুদের নিয়ে কত রকম গল্প করে চলে সে হেসে হেসে বাপি আর মামনির সাথে। আবার অন্যদিকে ভাইয়াকেও কত আদর করে যখনই দেখতে পায়, ওর কত খেয়াল রাখে, নিজের চকলেটটাও দিয়ে দেয় ভাইয়াকে আদর করে। সময় পেলেই ওর সাথে খেলাধুলো করে, কাঁদতে থাকলে ওকে কোলে তুলে নিয়ে আদর করে কান্না থামায়। সুমেধার অনিন্দর মনে হলো, যাক, হয়তো এতদিনে মেয়েটার একটু শুভ বুদ্ধি হয়েছে ঠাকুরের কৃপায়। ভাই বোনে মিলেমিশে ভালো থাকলেই হলো। ওদের দুজনের মেলামেশা আর ভাবসাব দেখে সুমেধা আর অনিন্দ একটু নিশ্চিন্ত হলো অনেকদিন বাদে। এরই মধ্যে একদিন বাপানকে নিজের ঘরে নিয়ে গেল বাবলি, একসাথে বসে ড্রয়িং করবে বলে। নানা রঙের পেইন্টিং ব্রাশ আর কাগজপত্র নিয়ে বসলো সে তার টেবিলে পেইন্টিং করবে বলে। বাপানও পেইন্টিং করতে খুবই ভালোবাসে। এর আগের দিন রাতে রান্নাঘর থেকে ধারালো ছুরিটা লুকিয়ে নিয়ে এসে বাবলি পেইন্টিং বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল। বাপান যখন খুশি মনে ব্রাশ তুলে দিয়ে পেইন্টিং করে চলছিল মনোযোগ দিয়ে সাদা কাগজের ওপরে, ঠিক তখনই বাবলি লুকিয়ে রাখা ধারালো ছুরিটা দিয়ে ওর হাতের শিরাটা কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে চলল। বাপান চিৎকার করে কেঁদে উঠল, মামনি আমার হাত কেটে দিয়েছে দিদি ভাই, দেখো কত রক্ত পড়ছে মামনি। এত জোরে চিৎকার শুনে সুমেধা রান্নাঘর থেকে ছুটে আসতেই বাবলি তাড়াতাড়ি ছুরিটাকে ছুঁড়ে মারল তার খাটের তলায়, যাতে কারো নজরে না পড়ে। আর অন্যদিকে লাল রঙের টকটকে পেইন্টিংটাকে ভাইয়ার হাতের সামনে রেখে দিল ব্রাশ তুলি সহ, আর তার সাথে ওর হাতের কাছে লাল পেইন্টিংয়ের ব্রাশটাকে রেখে দিল। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে চলেছে মেঝের ওপর দিয়ে। এত জোরে চিৎকার শুনে দৌড়ে এলো অনিন্দ সেখানে। সাথে সাথে ওকে কোলে তুলে নিয়ে ছুটে গিয়ে অন্য ঘর থেকে একটা বড় কাপড় দিয়ে শক্ত করে চেপে ধরে বেঁধে নিল বাপানের হাতের কবজির ওপর, যেখান দিয়ে রক্ত ঝরে চলছিল। তবুও কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না। সুমেধা হঠাৎই দৃশ্য দেখে আঁতকে উঠে অঝরে কেঁদে চলল বাবলির ঘরে বসেই। বাবলিও মায়ের দিকে চেয়ে কেমন যেন ভয়ের চোখে তাকাতে লাগলো। অনিন্দ বাপানকে নিয়ে বাবলির ঘরে ঢুকে সুমেধার কোলে বসিয়ে দিয়ে ভালো করে বড় লম্বা একটা কাপড় দিয়ে জড়িয়ে জড়িয়ে টাইট করে ব্যান্ডেজ বেঁধে যেতে লাগলো রক্ত বন্ধ করবার জন্য। সুমেধা ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বসে অঝরে কেঁদে চলেছে। বাপান আঙুল তুলে দেখিয়ে বলল কাঁদতে কাঁদতে, দিদি ভাই, ছুরি দিয়ে আমার হাত কেটে দিয়েছে মামনি। সাথে সাথে বাবলি বলে উঠল মুখে হাসি টেনে চোখ বড় করে অবাক চোখে তাকিয়ে, বারে এখানে ছুরি কোত্থেকে আসবে? ভাইয়া, আমি কখন তোমার হাত কাটলাম? তুমি তো নিজেই এই লাল রংটা দিয়ে পেইন্টিং করছিলে। কেন তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো আমার নামে? আমি তোমায় কত ভালোবাসি, আমি তোমার হাত কাটতে যাব কেন? সুমেধা নিমেষের মধ্যে সব বুঝে গেল। অনিন্দ যখন রক্ত থামানোর জন্য উবের ডেকে হাসপাতালে বাপানকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছোটাছুটি করতে ব্যস্ত হয়ে পড়ল, তখন সুমেধা বাবলির দিকে চেয়ে বলল, তুইও জানা মা, বাপিকে একটু হেল্প কর গিয়ে। বাপি তো একা একা পারছে না সব দিক সামলে উঠতে।
তুমি যাবে না হাসপাতালে? বাবলির প্রশ্নে সুমেধা বলে উঠল, না, তুই আর তোর বাপিই যা। আমি এই টেবিলে আর মেঝেতে পড়া রক্তগুলো এক্ষুনি পরিষ্কার করে ফেলছি। ছুটে গিয়ে বাথরুম থেকে বালতিতে করে জল আর একটা বড় কাপড় নিয়ে এসে টেবিলটা মুছতে শুরু করতেই বাবলি ভয়ে ভয়ে সেই ঘর ছেড়ে বেরিয়ে এলো বাপির কাছে। বাপানের হাত দিয়ে তখনও রক্ত গড়িয়ে চলেছে অল্প স্বল্প করে, বন্ধ হচ্ছে না কিছুতেই। ততক্ষণে একটা উবের এসে দাঁড়াতেই অনিন্দ আর বাবলি হাসপাতালের দিকে রওনা হয়ে গেল বাপানকে নিয়ে। ওরা সব বেরিয়ে যেতেই সুমেধা তন্ন তন্ন করে বাবলির ঘরে চারিদিকে খুঁজে শেষ পর্যন্ত ওর খাটের তলা থেকে ধারালো ছুরিটাকে বের করে আনলো। হাসপাতাল থেকে ভালোভাবে ব্যান্ডেজ করে বাপানকে বাড়ি নিয়ে আসার পর সুমেধা সব কথা খুলে অনিন্দকে জানালো এবং ছুরিটাকেও দেখালো। ওরা দুজনে মিলে আলোচনা করে সেই দিনই একদম ঠিক করে ফেললো, আর নয়, বাবলিকে আর এই বাড়িতে রাখা একদমই সেফ নয়। বাপানের কাছ থেকে ওকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবেই হোক। ইন্টারনেটে সার্চ করে কলকাতার বাইরে একটা হস্টেলের ঠিকানায় সেখানের প্রিন্সিপালের সাথে কথা বলে বুক করে নিল অনিন্দ বাবলিকে সেখানে ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে। নেক্সট সোমবারই বাবলিকে নতুন হস্টেলে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে আসবে অনিন্দ। কথাটা কানে যেতেই পাগলের মতন কেঁদে উঠল বাবলি। সেদিন রাতেই সবকিছু পাকাপাকি হয়ে যেতেই সুমেধার অনিন্দ বাবলিকে এসে বলল সবকিছু একটা সুটকেসে গুছিয়ে নিতে। পরশুদিন সকালে দূরে একটা হস্টেলে নিয়ে গিয়ে রেখে আসবে অনিন্দ তাকে। সেখানে থেকে এসে পড়াশোনা করবে। আমি হস্টেলে যাব না মামুনি বাপি, এবারের মতন আমাকে তোমরা ক্ষমা করে দাও প্লিজ। আর কোনোদিনও এরকম কাজ করব না আমি। ভাইয়াকে আর কোনোদিনও কষ্ট দেব না। ভাইয়াকে খুব খুব ভালোবাসবো, তোমরা দেখে নিও আমাকে। তোমরা আমাকে হস্টেলে পাঠিয়ে দিও না বাপি মামুনি। আমি খুব ভালো মেয়ে হয়ে যাব, আর ভাইয়াকে তোমাদের কষ্ট দেব না, সত্যি সত্যি বলছি। সুমেধার অনিন্দ ওর ভালোর কথা ভেবেই ওকে অনেকভাবে বোঝালো যাতে অনেকদিন দূরে থেকে আরও বড় হয়ে উঠলে পরে ওর নিজের ভুলটাও বুঝতে পারবে। সুমেধা ওর সুটকেস গুছিয়ে রাখলো আগের দিন। পরদিন খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই আগের দিন খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই শুয়েও পড়লো। শুতে যাওয়ার আগে সুমেধা ছলছল চোখে বাবলির দিকে চেয়ে আবারও বলে গেল, পরদিন কিন্তু সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, নতুবা ঠিক মতন ট্রেন ধরতে পারা যাবে না। বাবলি, তুমি একদম সময় মতো রেডি হয়ে থাকবে কিন্তু। খুব করুণ মুখে মামনির দিকে চেয়ে কোনো রকমে ঘাড় নেড়ে উঠল বাবলি। নিঃশব্দ নিশুতি রাত। মাঝরাতে একটা চিঠি লিখে চিঠিটাকে তার ঘরে টেবিলের ওপর রেখে দিয়ে পা টিপে টিপে খুব আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়ল বাবলি তার ঘর থেকে। তারপর লিফটে গিয়ে সোজা ছাদে গিয়ে 9 তলার বিল্ডিংটার ছাদের কার্নিশের ওপরে দাঁড়িয়ে ঝাঁপ দিল বাবলি। অত উঁচু থেকে রাস্তায় ছিটকে পড়লো তার দেহটা। থেতলে গিয়ে রক্তে ভেসে চলছিল সেই জায়গাটা। ভোর না হতে রাস্তার ওপরে ভিড় জমে গেছে। অনিন্দ আর সুমেধা একটু তাড়াতাড়ি সেদিন ঘুম থেকে উঠে পড়েছিল। সুমেধা মেয়েকে ডাকতে গিয়ে ওর ভেজানো দরজা খুলে চমকে উঠল। কোথায় গেল মেয়েটা? ঘরের ভেতরে নেই, বাথরুমে নেই। ঘরে চারিদিকে বাবলিকে ডেকে খুঁজে বেড়াতে যেতেই হঠাৎই নজর পড়ল বাড়ির বাইরে যাওয়ার মেন দরজাটা লক করা নেই, খোলা। অন্যদিকে মনে হলো নিচের থেকে অনেক লোকের মেশানো একটা চাপা গুঞ্জন ভেসে আসছে কানে। ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে দেখতে লাগলো অনিন্দ আর সুমেধা। আর ঠিক তখনই সে বিল্ডিংয়ে জানাশোনা কোনো একজন ফ্ল্যাটের লোক ফোন করে জানালো ওদের চরম দুঃসংবাদটা। সুমেধা পাগলের মতন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গেল বাবলির ঘরে। টেবিলের ওপরে চাপা দিয়ে রাখা বাবলির হাতে লেখা চিঠিখানা দেখেই কাপা হাতে অনিন্দর হাতে ধরিয়ে দিল সে। অনিন্দ জোরে জোরে পড়ে চলল চিঠিখানা জলভরা চোখ নিয়ে। প্রিয় বাপি ও মামনি, আমি তোমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, আর তোমরা আমাকে কোনোদিনও দেখতে পাবে না। ভাই আসার পর থেকে আমি ভাইকে সহ্য করতে পারছিলাম না অনেক চেষ্টা করেও। তোমরা সব সময় ভাইকে নিয়ে পড়ে থাকতে আমার জন্য একটুও সময় হতো না তোমাদের। আগের মতন কোনোদিনও আর কাছে টেনে নাওনি তোমরা আমাকে। ভাইয়া আসার পর থেকে কোনোদিনই তোমরা আমার মনের কষ্টের কথা জানতে চাওনি। আর এইভাবে এই পরিবেশে থেকে আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। ভালোবাসার নিষ্ঠুর প্রতিদান, নানা অপমান, অবহেলা আর আঘাত আমাকে একটু একটু করে তোমাদের সকলের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে চলছিল। আর সেজন্যই শেষ পর্যন্ত আমি ভাইয়ার চরম শত্রু হয়ে দাঁড়ালাম। ভাইয়াকে আমি এই পৃথিবী থেকে চিরদিনের মতো সরিয়ে দিয়ে শুধুমাত্র নিজের জায়গাটা আবার আগের মতো ফিরিয়ে আনতে চেয়েছিলাম। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি ভাইয়াকে সরাতে পারিনি তোমাদের কাছ থেকে। আমি হেরে গিয়েছিলাম। তবুও আশা ছাড়িনি, ভাইয়াকে চোখের আড়াল করতে তাই চাইছিলাম না। কিন্তু এর মধ্যেই তোমরা আমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়ে আমাকে ভুলে ভাইয়াকে নিয়ে পড়ে থাকতে চেয়েছিলে। আমার প্রয়োজন তোমাদের কাছে আর নেই। এরকম ভালোবাসাহীন জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। তাই তোমরা আমাকে ক্ষমা করো। একটা সময়ের তোমাদের কাছ থেকে পাওয়া পরিপূর্ণ ভালোবাসার গিফটটা আবারও তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। আমার পাওনা ভালোবাসার পুরো গিফটটা ভাইয়াকেই তোমরা দিয়ে দিও। ওকে তোমরা প্রাণ দিয়ে ভালোবেসে আনন্দে খুশিতে ভরিয়ে রেখো, ভয় নেই। আর ভাইয়াকে তোমাদের আগলে রাখতে হবে না। আমি তো ভাইয়ার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না ভালোবাসার ভাগ নিতে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের বাবলি।
নয়তলার বিল্ডিংটার নিচে লোকে লোকারণ্য, মিডিয়ার লোকেরা এসে ফটো তুলে চলেছে নানাভাবে। পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। অনিন্দ আর সুমেধা পাগলের মতন কাঁদতে কাঁদতে পুলিশের কাছে জবানবন্দি দিয়ে চলছে একের পর এক বাবলি লেখা চিঠিখানাকে ওদের হাতে দিয়ে। সুমেধা লুটিয়ে পড়ল মেয়ের থেতলে যাওয়া বিকৃত রক্তাক্ত বাড়িটার ওপরে, বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। আমরা তোর মনের ভেতরে তীব্র কষ্টটাকে বুঝে উঠতে পারিনি রে। কেন কেন চলে গেলি এভাবে আমাদেরকে ছেড়ে, এত বড় একটা শাস্তি দিয়ে? বল মা বল। অনিন্দর ভেতরে চাপা ভয়ঙ্কর কষ্টটা বেরিয়ে এলো তীব্রভাবে। নিজের মেয়েকে ভাবে দেখতে হবে শেষ পর্যন্ত। সুমেধার পিঠে হাত রেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল সে, ওকে এখান থেকে নিয়ে যান আপনারা দয়া করে, আমি আর পারছি না সহ্য করতে। একটু বাদে শ্মশানের গাড়ি এসে বাবলির বডিখানা কোনো রকমে বস্তায় পুড়ে নিয়ে চলে গেল। সরকারের ডিপার্টমেন্ট থেকে লোকেরা এসে জলের পাইপ দিয়ে রাস্তা জুড়ে পড়ে থাকা চাপ চাপ রক্ত পরিষ্কার করে চলল। ফ্ল্যাটের অন্যান্য জানাশোনা বাসিন্দারা সুমেধার অনিন্দকে ধরে ধরে লিফটে করে উঠিয়ে ওদের ঘরে নিয়ে গিয়ে ভেতরে ঢোকাতে বাপান ছুটে এলো। প্রশ্ন করে উঠল, কোথায় ছিলে তোমরা এতক্ষণ মামনি বাপি? দিদিভাই কোথায় মামনি? দিদিভাই কোথায়? জানো আমি ঘরে কত খুঁজেছি তোমাদের। তুমি আর বাপি কেন কাঁদছো বলো না আমায়? ঘরের আশা অন্য মহিলা পুরুষেরা চোখের জলে চেয়ে রইল বাচ্চাটার দিকে। সুমেধার অনিন্দর মুখের ভাষা হারিয়ে গেছে আজ। কি জবাব দেবে তারা আজ বাপানকে? নানাভাবে সান্ত্বনা দিয়ে একে একে লোকজন সব যে যার বাড়ি চলে গেছে। সুমেধা বাপানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে উঠল, দিদিভাই অনেক দূরে চলে গেছে সোনা, আর ফিরে আসবে না কোনোদিনও আমাদের কাছে। বাপান অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করে উঠল, কেন মামনি, কেন আসবে না দিদিভাই? পাশ থেকে অনিন্দ ঝরঝর করে কাঁদতে কাঁদতে দুহাতে মুখ ঢেকে ভারী গলায় বলে উঠল, তুলনামূলক ভালোবাসা টানে অন্ধ হয়ে পড়েছিলাম রে আমরা বাপান। তাই একদিকের ভালোবাসাকে আঁকড়ে ধরতে গিয়ে আরেক ভালোবাসাকে হারিয়ে ফেলেছি আজ। কিছু না বুঝে হা করে চেয়ে রইল বাপান তার বাপি আর মামনির মুখের দিকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।